আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার যে লেকচারটা পড়ব, এই লেকচারটা শুরু করব চক্রগতির ব্যাসার্ধ দিয়ে। তাহলে চলুন আমরা চক্রগতির ব্যাসার্ধ কি সেটা আগে পড়ি। তো চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্টটা আমি আপনাদেরকে একেবারে যদি গ্রাফিক্যালি বুঝাতে চাই, জিনিসটা হচ্ছে কোনো একটা দৃঢ় বস্তু, লেটস সে এখানে আমরা একটা দৃঢ় বস্তু আছে। এই দৃঢ় বস্তুর ভর হচ্ছে m। তাহলে এই দৃঢ় বস্তুটার কোনো একটা অক্ষের সাপেক্ষে অবশ্যই একটা জড়তার ভ্রামক আছে। তাহলে আমরা এই দৃঢ় বস্তুটার জন্য একটা অক্ষ চিন্তা করি, এখানে এটা হচ্ছে একটা অক্ষ। তাহলে এই অক্ষের সাপেক্ষে এই দৃঢ় বস্তুটার যে জড়তার ভ্রামক, সেটা যদি আমরা ভাবি যে লেটস সে এই অক্ষটা হচ্ছে এবি অক্ষ। এই অক্ষটা কি অক্ষ? এবি অক্ষ। তাহলে এবি অক্ষের সাপেক্ষে এই এম ভরের বস্তুটার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক সেটা হচ্ছে আই। তাহলে কোনো একটা দৃঢ় বস্তু যার ভর হচ্ছে m, কোনো একটা অক্ষ ab এর সাপেক্ষে তার জড়তার ভ্রামক হচ্ছে i। এখন এই সম্পূর্ণ দৃঢ় বস্তুর ভরটাকে আমরা একটা বিন্দুতে পুঞ্জীভূত করব। তার মানে সমগ্র ভর একটা বিন্দুতে নিয়ে আসব। ওকে, সমগ্র ভর একটা বিন্দুতে নিয়ে আসলাম এখানে। তাহলে এই সম্পূর্ণ বস্তুর ভরটাকে একটা বিন্দুতে এমনভাবে নিয়ে আসব যাতে করে এই অক্ষের চারপাশে তার জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকে। তার মানে এবি যেটা অক্ষটা আছে, সেই এবি অক্ষের চারপাশে এই এম ভরের বস্তুর জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকবে। তার মানে কত থাকবে? আই থাকবে। সেক্ষেত্রে যদি জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকে, অক্ষ হতে ওই যে বিন্দুটা আছে, যে বিন্দুতে ভরটাকে পুঞ্জীভূত করা হয়েছে, অক্ষ হতে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে, লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি, এই লম্ব দূরত্বটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আবারও রিপিট করতেছি, একটা দৃঢ় বস্তুর সম্পূর্ণ ভর যদি আমরা কোনো একটা বিন্দুতে এমনভাবে পুঞ্জীভূত করতে পারি যাতে অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকে, তাহলে অক্ষ থেকে বিন্দুটার লম্ব দূরত্বকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ, প্রকাশ করা হয় কে দিয়ে। তাহলে দেখেন, এখন এম ভরের একটা বস্তু আমাদের কে ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘোরে, জড়তার ভ্রামক আই সমান হবে এম কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কে ইকুয়ালস টু পাবো √i/m। এই যে কে, এই কেটাকে বলছি আমরা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ আসলে বের করা খুব সহজ। সিম্পলি আপনি জড়তার ভ্রামক আই জানেন, √i/m হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ যে কোনো সিনারিওতে। চলুন আমরা একটা গাণিতিক সমস্যা দিয়ে শুরু করব। বুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 সালের প্রশ্ন এটা। দেখেন, 4, 5 এবং 6 একক ভরের তিনটা কণার স্থানাঙ্ক দেওয়া আছে 40 - 1, 3 - 2 3 এবং 2 1 4। জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। কোন অক্ষের সাপেক্ষে? জেড অক্ষের সাপেক্ষে। তাহলে জেড অক্ষ থেকে দূরত্ব কত সেটা আগে আমরা একটু দেখে নিই। ধরুন আমার এইখানে এক্স আর ওয়াই অক্ষ যদি আমরা আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটা বিন্দুর অবস্থান এইখানে ধরলাম এক্স কমা ওয়াই। তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার এইখানে, এটা যদি জেড অক্ষ হয়, এটা কি অক্ষ? জেড অক্ষ। এই যে দেখেন, আপনাদের দিকে এই বোর্ডের তল থেকে আপনাদের দিকে হচ্ছে জেড অক্ষ। তাহলে জেড অক্ষের চারপাশে এই বস্তুটা যদি ঘোরে, জেড অক্ষ থেকে আমাদের দূরত্ব এটা। খেয়াল করেন, জেড অক্ষের চারপাশে বস্তুটা ঘুরলে জেড অক্ষ থেকে দূরত্ব কি এইটা না? তাহলে জেড অক্ষ থেকে যে দূরত্বটা, সেটা সবসময়ই আমরা যেটা পাবো, দেখেন এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে জেড অক্ষ থেকে দূরত্ব √x² প্লাস y²। অলওয়েজ খেয়াল রাখবো, জেড অক্ষ হতে দূরত্ব, জেড অক্ষ হতে দূরত্ব √x² প্লাস y²। এখন তাহলে দেখেন, 4 একক যে ভর, সেইটার জন্য আমাদের স্থানাঙ্ক 40 - 1। তাহলে 4 একক ভরের জন্য, 4 একক ভরের জন্য জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক
আই জেড ইকুয়ালস টু ভর এম ইন্টু জেড অক্ষ থেকে যে দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে ভর এম হচ্ছে 4 রুট ওভার এক্স স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 0 স্কোয়ার হোল স্কোয়ার। এই রুট ওভার স্কোয়ার কাটাকাটি গেল 16, 4 16 64 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এখন আমরা চক্রগতির ব্যাসার্ধ কি জেনেছি একটু আগে, কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এম, তাহলে আই জেড বাই এম, তাহলে আই জেড এখানে 64 ডিভাইডেড বাই এম হচ্ছে 4, 16কে রুট ওভার করলে 4 মিটার হবে আমাদের এখানে কিসের ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, এরপর আমরা নেক্সট দেখব হচ্ছে 5 একক ভরের জন্য। 5 একক ভরের জন্য 5 একক ভরের জন্য আই জেড ইকুয়ালস টু 5 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 5 একক ভরটা আছে কোথায়, 3 - 2 3 বিন্দুতে, তাহলে 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। খেয়াল করেন আমাদের জেড অক্ষ থেকে দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জড়তার ভ্রামকের জন্য এম ইন্টু জেড অক্ষ থেকে দূরত্ব সেটাকে আবার হোল স্কোয়ার করব। সুতরাং এখন তাহলে আমরা যেটা পাচ্ছি 5 ইন্টু 9 4 13 রুট ওভার 13 হোল স্কোয়ার, তাহলে 5 13 65 হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামক। তাহলে এখন চক্রগতির ব্যাসার্ধ কে সমান রুট ওভার আই জেড ডিভাইডেড বাই এম, তাহলে রুট ওভার 65 ডিভাইডেড বাই 5 রুট ওভার 13 মিটার। এবং লাস্ট হচ্ছে 6 একক ভরের জন্য, 6 একক ভরের জন্য আই জেড ইকুয়ালস টু 6 ইন্টু রুট ওভার, আমাদের ভরটা 6 একক, তাহলে 214 হচ্ছে তার স্থানাঙ্ক, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার হোল স্কোয়ার কাটাকাটি গেল, 4 একে 5 5 6 30 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এখন তাহলে এইটার চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু রুট ওভার আই জেড বাই এম, আই জেডটা হচ্ছে 30, এম হচ্ছে 6, তাহলে √5 মিটার। আসলে মিটার না লিখে একক লেখা উচিত, কারণ হচ্ছে আমাদের এইখানে সবগুলা এককে দেওয়া আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এককগুলাকে কিলোগ্রামে লিখে ফেলেছি আর দূরত্বটাকে মিটারে লিখেছি। আপনারা জাস্ট একক লিখে গেলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, চলুন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং অভিলম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে শিখব। এখন তাহলে আমাদের একটা সরু সুষম দণ্ড নেই, সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড নিতে হবে। লেটস সে আমাদের যে সরু এবং সুষম দণ্ডটা আছে, এই সরু সুষম দণ্ডটা হচ্ছে এটা আমাদের সরু সুষম দণ্ড। এখন এই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু, তাহলে দৈর্ঘ্যের কোন বিন্দু দিয়ে যাবে, মধ্যবিন্দু দিয়ে যাবে, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু, লেটস সে এটা হচ্ছে আমাদের দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং অভিলম্ব বরাবর অক্ষের সাপেক্ষে, তাহলে অক্ষটা দেখেন এই দণ্ডটার কি বরাবর, অভিলম্ব বরাবর। এখন আমরা শুরুতে ধরে নেই এই দণ্ডের যে ভর, সেই দণ্ডের ভরটা হচ্ছে এম এবং দণ্ডটার দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্যটাকে ধরে নিই আমরা ছোট এল। তাহলে মনে করি দণ্ডের দৈর্ঘ্য এল এবং ভর এম। তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়, ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর ল্যামডা ইকুয়ালস টু এম বাই এল। আমরা এখানে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা ইকুয়ালস টু কত পাবো, এম ডিভাইডেড বাই এল পাবো। এখন আমরা এখানে একটা
ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করব, অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য। এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করি, এই জায়গায় একটা ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করতেছি। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যটা হচ্ছে dx, এবং এই অক্ষটা থেকে সে যে দূরত্বে আছে সেটা হচ্ছে x। তাহলে মধ্যবিন্দু থেকে আমরা x দূরত্বে dx এর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করতেছি। তাহলে আমরা এখন যে কাজটা করতেছি, তাহলে মধ্যবিন্দু হতে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর ভর dm ইকুয়ালস টু, দেখেন ক্ষুদ্র দৈর্ঘ্য dxটার জন্য যে ভরটা হবে, এই যে এখানকার যে dx আছে, অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য dx, এই ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য ভর হবে ল্যামডা ইন্টু dx। দেখেন কিভাবে, একক দৈর্ঘ্যের ভর ল্যামডা, তাহলে dx দৈর্ঘ্যের ভর ল্যামডা ইন্টু dx, কিন্তু ল্যামডা সমান m/l, তাহলে m/l ইন্টু dx, এটা হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য ভর। এখন ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য আমরা ভর জানি, এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্ষুদ্র দৈর্ঘ্য dxটা, এইটা আমাদের অক্ষের চারপাশে x ব্যাসার্ধে ঘুরতেছে। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য জড়তার ভ্রামক, ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য জড়তার ভ্রামক। এটা যেহেতু ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই দ্বারা প্রকাশ করা হবে, ডিআই সমান এক্স স্কোয়ার ডিএম। বুঝছেন, এক্স ব্যাসার্ধে ডিএক্স দৈর্ঘ্যের যে অংশটুকু আছে তার ভর হচ্ছে ডিএম। তাহলে এক্স ব্যাসার্ধে ডিএম ভর ঘুরতেছে, জড়তার ভ্রামক কি, ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু ভর এক্স স্কোয়ার ডিএম। কিন্তু ডিএম সমান কত, ডিএম সমান m/l dx, তাহলে ডিএম সমান হচ্ছে m/l dx। তাহলে আমরা যেটা পাবো m/l ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য জড়তার ভ্রামক। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র dx আছে, তাহলে সবগুলা dx কে একসাথে নিলে আমরা অ্যাকচুয়ালি মোট জড়তার ভ্রামক i সমান পাবো। তাহলে i সমান ইন্টিগ্রেশন অফ দিস ডিআই m/l এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখানে ভ্যারিয়েবল বা চলককে, m তো ধ্রুব সংখ্যা, l মোট দৈর্ঘ্য ধ্রুব সংখ্যা, ভ্যারিয়েবল বা চলক হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত শুরু, দেখেন আমরা যদি এখন এই যে দণ্ডটার সেন্টার পয়েন্টটাকে বলি ও, ও হচ্ছে সেন্টার পয়েন্ট, তাহলে ও এর রেসপেক্টে বাম দিকে এটা -l/2, আর ডান দিকে এটা কি l/2, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা হবে -l/2, -l/2, আপার লিমিটটা হবে l/2। তাহলে দেখেন m/l ধ্রুব সংখ্যা বাইরে চলে আসলো, এক্স স্কোয়ার ডিএক্স কে ইন্টিগ্রেট করলে x³/3 আসবে, -l/2 থেকে l/2। তাহলে এখন আমরা m/l এখানে নিয়ে আসলাম, প্রথমে l/2, l/2, l³/8, নিচের তো 3 আছে, 3টাকে বাইরে নিয়ে যাই। দেখেন m/3l x³ l/2 হোল কিউব মানে l³/8, তারপর হচ্ছে ইন্টিগ্রেশনে লোয়ার লিমিটের আগে আমরা একটা মাইনাস বসাই, আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে মাইনাসটা কিন্তু লোয়ার লিমিটের আগে বসলো। এরপর x এর জায়গায় -l/2 বসাবো, তাহলে -l/2, তাহলে -l³/8। তাহলে আলটিমেটলি যেটা থাকবে m/3l, দেখেন l³/8 প্লাস l³/8, দুইটা l³/8 তার মানে l³/4, তাহলে l³ কাটা গেল, 1/12 ml² রয়ে গেল। তাহলে আমাদের এখানে জড়তার ভ্রামকটা হচ্ছে 1/12 ml²। সো এই হচ্ছে তাহলে সরু সুষম দণ্ডের কেন্দ্রগামী এবং দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসে, 1/12 ml² আসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে,
এখন আমরা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী এবং অভিলম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়েছি 1/12 ml²। সঙ্গে কি চক্রগতির ব্যাসার্ধ দরকার। এখন আমি একটু আগে শিখিয়েছি আপনাদেরকে চক্রগতির ব্যাসার্ধে I = ডিরেক্টলি লিখব mk² বা I সমান হচ্ছে ml²/12, এইটা সমান mk², mm কাটাকাটি গেলে k = খেয়াল করেন আমাদের m কাটাকাটি যাচ্ছে, l²/12 সমান k², তাহলে k = l²/12 বা k = l/√12। এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ এই সিনারিওটায়। ওকে, চলে গেল। চলেন নেক্সট সিনারিওতে আসবো। সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্যের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। এখন কিন্তু আপনি দৈর্ঘ্যের এক প্রান্ত দিয়ে সুষম দণ্ডের দৈর্ঘ্যের কোথা দিয়ে যাব, এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখব। তাহলে আমরা এখানে সরু এবং সুষম দণ্ডটা নেই আবারও। এটা একটা সরু সুষম দণ্ড। এখন অক্ষটা কোথায়, এখন অক্ষটা হচ্ছে এক প্রান্তে। তাহলে আমরা দেখি অক্ষটা হচ্ছে এক প্রান্তে, অক্ষটা আমাদের এইখানে এক প্রান্তে অবস্থিত। তাহলে এই অক্ষের সাপেক্ষে যখন জড়তার ভ্রামক নির্ণয় করতে যাব, আবারও আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dx বিবেচনা করি। এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dx বিবেচনা করি, একটু ডিফারেন্ট কালারে করি জিনিসটাকে, নাহলে আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। সো ক্ষুদ্র দৈর্ঘ্য কত চিন্তা করবে এখানে, ক্ষুদ্র দৈর্ঘ্য এখানে চিন্তা করবে আমি একটা dx। তাহলে dx একটা ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করি এখানে, এটা হচ্ছে dx। কত দূরত্বে, এই অক্ষ থেকে x দূরত্বে। তাহলে আবারও একটা জিনিস খেয়াল করেন, গোটা জিনিসটা কিন্তু একই থাকতেছে। এই দণ্ডের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে l, এই দণ্ডের পুরো দণ্ডের দৈর্ঘ্য কত, আগের মতোই l। এই দণ্ডের ভর কত, m। তাহলে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা = m/l। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর ভর, ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর ভর dm = ল্যামডা dx, তার মানে m/l dx। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য dx এর জন্য জড়তার ভ্রামক di = x² dm। তাহলে x² dm m/l x² dx। আগের মতোই সব থাকছে, চেঞ্জ হবে কি, আমাদের এইখানে অ্যাকচুয়ালি অক্ষটাকে যদি আমরা মূল বিন্দু ধরি তাহলে এটা 0, এটা শেষ হচ্ছে কোথায়, l। তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট 0 থেকে শুরু, আপার লিমিট l পর্যন্ত। তাহলে I = ইন্টিগ্রেশন অফ 0 থেকে l, আমাদের এইখানে di m/l x² dx। তাহলে একটা জিনিস খেয়াল করি, m/l বাইরে চলে আসলো, x² x³/3 হলো 0 to l। তাহলে এখন দেখেন m/l l³/3, সো আলটিমেটলি পাবো আমরা 1/3 ml²। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক কিসের জন্য, সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধটা কত হবে, তাহলে আবারও চক্রগতির ব্যাসার্ধ k = √i/m। তাহলে √i/m যদি করি, √ml²/3 mm কাটাকাটি যাবে, l/√3 হচ্ছে আমাদের এখানে চক্রগতির ব্যাসার্ধ। সো এই ছিল আমাদের সরু সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামকের সিনারিওগুলি এবং চক্রগতির ব্যাসার্ধ। আমরা পরবর্তীতে এই সিনারিওগুলা একসাথে কম্বাইন করে আরও অনেক কিছু তৈরি করব, আপাতত বেসিক সিনারিওগুলো আমরা দেখছি। ওকে, নেক্সট হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি বা পাতের কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ।
চলুন আমরা একটা পাতলা বৃত্তাকার চাকতি নিব, সেই বৃত্তাকার চাকতি দিয়ে চাকতির কেন্দ্র দিয়ে পৃষ্ঠের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো এটা হচ্ছে আমাদের পাতলা বৃত্তাকার চাকতিটা। তাহলে এই পাতলা বৃত্তাকার চাকতিটা নিয়ে আমরা এখন কাজ করব। সো এটা চাকতি, চাকতির কেন্দ্রগামী এবং পৃষ্ঠের লম্বভাবে যাচ্ছে এরকম অক্ষের সাপেক্ষে। তাহলে চাকতির কেন্দ্রগামী এবং পৃষ্ঠের লম্বভাবে গমনকারী অক্ষ, এই যে এরকম অক্ষ। তাহলে চাকতির কেন্দ্রগামী এবং পৃষ্ঠের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো আমি আপনাদেরকে জিনিসটা একটু বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে, যদি এটা পরিপূর্ণভাবে চাকতি না, এটা একটা সিলিন্ডার টাইপ, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য আপনি একটু খেয়াল করবেন। সো ধরুন আমার হাতে যেটা আছে এটাকে একটা চাকতি বললাম। সো এটা আসলে পরিপূর্ণভাবে চাকতি না, আবারও বলছি, আপনারা সামনে থেকে দেখলে এটাকে একটা চাকতি বলে মনে হবে। তাহলে এই চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষ এইভাবে, তাহলে এই অক্ষের সাপেক্ষে সে যদি ঘুরে, তাহলে একটা চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাওয়া হচ্ছে। তাহলে চাকতির কেন্দ্রগামী, তলের উপর লম্ব অক্ষ। এখন ধরে নেই এই চাকতিটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর। তাহলে চাকতির ব্যাসার্ধ এখানে কত? আর। এবং চাকতির ভর হচ্ছে এম। তাহলে চাকতির ভর এম, ব্যাসার্ধ আর। তাহলে চাকতির ভর এম, ব্যাসার্ধ আর। তাহলে এই চাকতির ক্ষেত্রফল a ইকুয়ালস টু পাই আর স্কয়ার। চাকতিটার ক্ষেত্রফল a সমান কত? পাই আর স্কয়ার হবে। চাকতির একক ক্ষেত্রফলের ভর, একক ক্ষেত্রফলের ভর যদি একক ক্ষেত্রফলের ভর হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করব। সিগমা ইকুয়ালস টু এম বাই এ বা হচ্ছে এম বাই পাই আর স্কয়ার। এটা হচ্ছে চাকতির একক ক্ষেত্রফলের ভর। এখন এই চাকতিটাকে আমরা একটু ডিফারেন্টলি এখন চিন্তা করব। তাহলে চাকতিটাকে যদি ডিফারেন্টলি ওয়েতে চিন্তা করি আমরা, চাকতিটাকে এবার আমরা একটু ভিন্নভাবে আঁকি। সো ধরুন চাকতি আমার এই যে এরকম এরকম একটা চাকতি, একটু ভিন্নভাবে চিন্তা করব। এই চাকতি, এটা হচ্ছে চাকতির কেন্দ্র। এখন আমি এখানে আরো কয়েকটা চাকতি আঁকবো, এখনই দেখাচ্ছি কেন আঁকছি। ওকে, দেখুন এই যে চাকতিটা আছে, আমরা ধরে নেই এই চাকতিটা অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র রিংয়ের কম্বিনেশন। কিসের কম্বিনেশন? রিং। তাহলে এটা একটা অত্যন্ত ক্ষুদ্র রিং। তাহলে আমাদের অরিজিনাল চাকতিটা আর ব্যাসার্ধের চাকতিটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রিংয়ের কম্বিনেশন। দেখেন এরকম অনেকগুলো রিং তৈরি করলেই চাকতিটা পাওয়া যাবে। তাহলে এইখানে যে রিংটা আছে, এই রিংটার অ্যাকচুয়ালি ব্যাসার্ধ হচ্ছে এক্স। রিংটার ব্যাসার্ধ কত? এক্স। এবং রিংটার যে পুরুত্ব বা বেধ, এটা হচ্ছে ডিএক্স। তাহলে ধরে নিচ্ছে আমাদের চাকতিটা এক্স দূরত্বে, কেন্দ্র থেকে এক্স দূরত্বে ডিএক্স যে পুরুত্ব বা বেধের অনেকগুলা রিংয়ের কম্বিনেশন বা সমষ্টি। তাহলে এই একটা রিংয়ের ক্ষেত্রফল, তাহলে চাকতির কেন্দ্র ও হতে এক্স দূরত্বে ডিএক্স বেধের রিংয়ের ক্ষেত্রফল, এই রিংটার ক্ষেত্রফল হবে 2 পাই এক্স ডিএক্স। দেখেন রিংটাকে যদি কাটি, পরিধি বরাবর লম্বা হয়ে গেল, তাহলে এই ডিএক্সটা তো খুবই ছোট।
তাহলে একটা সরু সুতাকে আপনি বৃত্তাকারে পাকিয়ে রাখছেন, সুতাটার এক জায়গায় কেটে দিলেন, কেটে দিলে সেটা কি হয়ে যাবে, জাস্ট একটা লম্বা দৈর্ঘ্যের দণ্ড হয়ে যাবে, বা হচ্ছে একটা লম্বা সরল রেখা হবে। ওই সরল রেখাটার দৈর্ঘ্য কত, বৃত্তের পরিধি দেখাচ্ছি। ধরুন এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের আপনার যে কোনো একটা পয়েন্টে যদি কেটে দেন, কেটে দিয়ে এই সুতাটাকে যদি লম্বা করে ফেলেন, তাহলে হচ্ছে আমার এই সুতার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এই সুতার একটা অংশ কেটে দিয়ে এটাকে লম্ব করলে তার দৈর্ঘ্য কত হবে, 2πr। এখন যদি এইটার পুরুত্ব হয়, এখানে পুরুত্ব হয় dx, তাহলে এখানে পুরুত্বটা কি dx, তাহলে ক্ষেত্রফল a সমান হবে 2πr dx। তাহলে r এর জায়গায় যদি x বলি 2πx আর 2πx dx। আশা করি জিনিসটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা এইখানে এই যে রিংয়ের যে ক্ষেত্রফল 2πx dx, তাহলে 2πx dx যদি ক্ষেত্রফল হয়, এটার ভর, রিংয়ের ভর, রিং এর ভর dm সমান সিগমা ইন্টু 2πx dx। কিন্তু সিগমা সমান কি m বাই পাই আর স্কোয়ার ইন্টু 2πx dx। এখন দেখেন পাই পাই কাটাকাটি গেলে 2m বাই আর স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এটা হচ্ছে রিংয়ের ভর dm। তাহলে এই রিংটা যখন ঘুরতে থাকবে এক্স ব্যাসার্ধে, রিং এর জড়তার ভ্রামক, রিং এর জড়তার ভ্রামক di ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিএম, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে 2m বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। এটা হচ্ছে রিংয়ের জড়তার ভ্রামক। তাহলে এরকম অসংখ্য রিংয়ের কম্বিনেশনে চাকতি তৈরি হচ্ছে। তাহলে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2m বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। কিন্তু এক্স ভেরিয়েবলটা কি 0 থেকে আর পর্যন্ত না, আমাদের যে রিংগুলো তৈরি হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে ব্যাসার্ধ আর পর্যন্ত, এখানে এই চাকতির ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ইন্টিগ্রেশনটা এক্স এর যে মান 0 থেকে কি পর্যন্ত, আর পর্যন্ত। তাহলে 2m বাই আর স্কোয়ার বাইরে চলে আসলো, আমরা এখানে পাবো এক্স পাওয়ার 4/4 0 টু আর। তাহলে 2m বাই আর স্কোয়ার ইন্টু আর পাওয়ার 4/4, তাহলে আমরা এখান থেকে পাবো হাফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক, কিসের জন্য, চাকতির জন্য। তাহলে চাকতির জন্য যদি জড়তার ভ্রামক হয় হাফ এম আর স্কোয়ার, চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। তাহলে দেখেন আই বাই এম যদি করি, হাফ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এম, এম কাটাকাটি যাচ্ছে, রুট ওভার আর স্কোয়ার বাই 2, তার মানে এটা হবে আর বাই রুট ওভার 2। তাহলে আমরা একটা চাকতির জন্য কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাচ্ছি কত, হাফ এম আর স্কোয়ার, এবং চক্রগতির ব্যাসার্ধ পাচ্ছি আর বাই রুট ওভার 2। হয়ে গেল আরেকটা সিনারিও। এখন আমরা ঢাকা বোর্ড 2021 সালের একটা প্রশ্ন সলভ করি। একটা আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য এল সমান 1 মিটার ও ভর এম সমান 0.5 কিলোগ্রাম। তাহলে আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে। দণ্ডটির এক প্রান্তগামী এবং দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। দণ্ডটাকে হচ্ছে এক প্রান্তগামী এবং দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। তাহলে এই সিনারিওটাই কিন্তু আমরা একটু আগে করে আসছি। এই যে দেখেন একটা দণ্ডের এক প্রান্তগামী দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত ছিল, 1/3 ml স্কোয়ার ছিল। তাহলে সেই সিনারিওটাই কিন্তু এখানে দেখেন ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নে আসা। প্রথম কোশ্চেন গ নাম্বার, দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে গ নাম্বারে আমরা দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করব। চলেন আমরা এখন দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করতে যাই। তাহলে যখন দণ্ডটার জড়তার ভ্রামক নির্ণয় করব, আমরা দেখি একটু জড়তার ভ্রামক।
আই সমান 1/3 ml স্কোয়ার। তাহলে 1/3 এম কত, এখানে ভর হচ্ছে 0.5 কিলোগ্রাম, এল কত 1 মিটার 1 স্কোয়ার, তাহলে 0.5 ডিভাইডেড বাই 3 কিলোগ্রাম মিটার স্কোয়ার। তাহলে 0.5 ডিভাইডেড বাই 3 যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা বলতে পারি 1/6। আর আপনারা যদি এটাকে দশমিকে প্রকাশ করেন 0.166 বা 167 কিলোগ্রাম মিটার স্কোয়ার পাবেন। ওকে, এখন আমরা এটা হচ্ছে জড়তার ভ্রামক পেলাম গ নাম্বার। এবার দেখেন ঘ নাম্বারে কি আস করা হয়েছে সেটাই আমরা যাই। আমাদের ঘ নাম্বারে এখানে কি আস করা হয়েছে খেয়াল করেন। ঘ নাম্বারে বলেছে যদি দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয়, দণ্ডটিকে পরিণত করা হবে কি 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে, তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে এই দণ্ডটার যে শেপ আছে সেই শেপ চেঞ্জ করা হবে। কিসে চেঞ্জ করা হবে? 1 মিটার ব্যাসার্ধের পাতলা চাকতিতে পরিণত করা হবে। তাহলে চলেন দেখি, দণ্ডের ভর কিন্তু একই আছে। আপনার দণ্ডের ভর কি চেঞ্জ হয়েছে? ভর অপরিবর্তিত থাকবে। তাহলে পাতলা চাকতিতে যদি পরিণত করা হয় তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা। এখন এখানে একটা ছোট্ট সমস্যা আছে এই প্রশ্নে। চাকতির কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? একটা চাকতির কেন্দ্রগামী তলের উপর লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে যেমন জড়তার ভ্রামক হয়, পরের দিকে আমি দেখাবো তলের সমান্তরাল অক্ষ হতে পারে, তলের সাথে লম্ব বরাবর স্পর্শক হতে পারে, অনেকগুলো সিনারিও তৈরি করা সম্ভব। এখানে যেহেতু কিছুই দিয়ে দেয় নাই, কিচ্ছু বলে নাই, আমরা ধরে নিব চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা এখানে ধরবো এই সিনারিও, যেখানে আমাদের আর সমান 1 মিটার, চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যেখানে ব্যাসার্ধ আর সমান কত 1 মিটার। তাহলে আই ইকুয়ালস টু, একটু আগেই পড়ছি এম আর স্কোয়ার বাই 2, তাহলে এম সমান 0.5, আর হচ্ছে 1 স্কোয়ার বাই 2, তাহলে 0.5 বাই 2 0.25 কিলোগ্রাম মিটার স্কোয়ার। দেখেন কোনো ম্যাথই না এটা। তাহলে জড়তার ভ্রামক একই থাকলো না, জড়তার ভ্রামক অ্যাকচুয়ালি পরিবর্তিত হয়েছে এবং জড়তার ভ্রামক বেড়ে গেছে। জড়তার ভ্রামক কি হবে? এই প্রশ্ন অনুযায়ী জড়তার ভ্রামক পরিবর্তিত হবে, ইনফ্যাক্ট সেটা বেশ বেড়ে যাবে। হয়ে গেল। চলো নেক্সট যে ম্যাথটা আছে আমরা এখন এই নেক্সট ম্যাথটা অ্যাটেম্প নেই। 2 কিলোগ্রাম ভর ও 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা পাতলা বৃত্তাকার চাকতিকে এর কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরাতে শুরু করা হলো। তাহলে 2 কিলোগ্রাম ভর 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা পাতলা বৃত্তাকার চাকতি নিচ্ছি আমরা। তাহলে এম ইকুয়ালস টু 2 কিলোগ্রাম, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 মিটার, কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরাতে শুরু করা হয়েছে। তাহলে আই সমান হাফ এম আর স্কোয়ার। তাহলে হাফ এম হচ্ছে 2 আর স্কোয়ার 0.1 হোল স্কোয়ার, তাহলে হাফ 2 কাটাকাটি গেল 0.01 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এটা জড়তার ভ্রামক। ওকে, চাকতিটি 45 সেকেন্ড সময় পর 180 আরপিএম বেগে ঘুরতে থাকলে চাকতির উপরে প্রযুক্ত টর্কের মান কত? এখন আমরা পড়ে আসছি টর্ক টাউ ইকুয়ালস টু আই ইন্টু আলফা। এখন আমার আয়ের মান জানা আছে, আলফার মান জানতে হবে। আলফা কৌণিক ত্বরণ ইকুয়ালস টু আদি কৌণিক বেগ এবং শেষ কৌণিক বেগের পার্থক্য ডিভাইডেড বাই টাইম টি, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এখানে ওমেগা জিরো কত? বস্তুটা শুরুতে অ্যাকচুয়ালি স্থির অবস্থায় ছিল, কারণ লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরাতে শুরু করা হলো। তাহলে ওমেগা জিরোটা কত? 0। ওমেগা জিরো এখানে 0। ওমেগা কত? ওমেগা হচ্ছে 180 আরপিএম, রোটেশন পার মিনিট। দেখেন তো একটু রিমাইন্ডার দেই, 1 রোটেশন পার মিনিট, তার মানে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। একটু খেয়াল করি,
1 রোটেশন পার মিনিট মানে কি প্রতি মিনিটে একবার ঘুরছে, একবার ঘুরলে কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। তাহলে 1 রোটেশন পার মিনিট সমান 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাদের এইখানে 100 আরপিএম বেগে ঘুরতেছে, তাহলে 180 আরপিএম ইকুয়ালস টু 2 পাই বাই 60 ইন্টু 180 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 60 183 ইন্টু 2 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা হচ্ছে 6 পাই মাইনাস 0 ডিভাইডেড বাই টি হচ্ছে 45 সেকেন্ড, 45। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 15 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এইবার তাহলে আই ইন্টু আলফা, আই হচ্ছে 0.01 ইন্টু আলফা হচ্ছে 2 পাই বাই 15 নিউটন মিটার হচ্ছে অ্যান্সার। তাহলে এখন যদি এই ক্যালকুলেটর দিয়ে জিনিসটাকে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, চলেন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। দেখি আমরা ক্যালকুলেট করব 0.01 ইন্টু পাই 3.14 ইন্টু 2 ডিভাইডেড বাই 15। তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি 0.00418 নিউটন মিটার হচ্ছে আমাদের টর্কটা প্রডিউসড হবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখেন আমরা অ্যাকচুয়ালি এই যে জড়তার ভ্রামক যদি জানা থাকে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি জড়তার ভ্রামক কৌণিক ত্বরণ থেকে কি বের করতে পারি, টর্কটাও বের করে নিতে পারি। ওকে, এখন অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এতক্ষণ ধরে যে ডেরাইভেশনগুলো করলাম ওগুলাকে একটু আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করব, আরও কিছু জড়তার ভ্রামক দেখব। সুষম নিরেট চোঙের বা সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। সো বেসিক ব্যাপারটা হচ্ছে অনেকগুলা চাকতিকে একসাথে নিয়ে আসলে আপনি সিলিন্ডার পাবেন। দেখাচ্ছি, আমি আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দেবো, আপনারা ইজিলি বুঝে যাবেন দেখানোর আগে। আপনারা অনেকেই বাসায় সিডির বাক্স থাকতো, তো একটা বক্সের মধ্যে অনেকগুলো সিডি রাখা থাকতো। তাহলে সিডিগুলা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি। তাহলে এরকম অসংখ্য সিডিকে পরপর যদি সাজানো হয় তাহলে কিন্তু একটা কি তৈরি হয়, নিরেট সিলিন্ডার। তাহলে এখানে দেখেন সুষম নিরেট চোঙ বা সিলিন্ডার। তাহলে আমরা যদি একটা নিরেট সিলিন্ডার এখানে আঁকি, এইটা একটা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারটা আসলে অসংখ্য চাকতির সমন্বয়ে গঠিত। একটা চাকতি, দুইটা চাকতি, তিনটা চাকতি, এরকম অসংখ্য চাকতির সমন্বয়ে এই সিলিন্ডারটা গঠিত হয়। তাহলে আসলে যখন একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সবগুলা চাকতিই ঘুরতেছে কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে। যখন আমার এই সিলিন্ডারটা ঘোরে তখন সে আসলে ঘোরার সময় সবগুলা চাকতিকে নিয়েই ঘোরে, কোনো চাকতি বাকি থাকে না ঘোরার, প্রতিটা চাকতি অ্যাকচুয়ালি একসাথে ঘুরতেছে। গল্পটা হচ্ছে এই, আমাদের গল্পটাই। তাহলে একটা সিলিন্ডার কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতেছে মানে আসলে সবগুলো চাকতি ঘুরতেছে। তাহলে এখন এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, জড়তার ভ্রামক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। জড়তার ভ্রামক কি? স্কেলার কোয়ান্টিটি। ধরেন এইখানে আমাদের একটা চাকতির ব্যাসার্ধ যা, সেটাই তো সিলিন্ডারের ব্যাসার্ধ। যে কোনো একটা চাকতির ব্যাসার্ধ ধরলাম আর, একটা চাকতির ব্যাসার্ধ ধরলাম আর, এবং এইখানে যে কোনো একটা চাকতির, এই যে এই চাকতিটার ভর ধরলাম আমরা ডিএম। তাহলে ডিএম ভরের এবং আর ব্যাসার্ধের একটা চাকতি যদি আমার ঘুরতে শুরু করে সেক্ষেত্রে জড়তার ভ্রামক ডিআই ইকুয়ালস টু আর স্কোয়ার ডিএম বাই 2। দেখেন একটা চাকতির কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এম আর স্কোয়ার বাই 2 হয় না? তাহলে এখানে চিকন একটা চাকতি, ভর হচ্ছে ডিএম, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার জড়তার ভ্রামক ডিআই সমান কত? আর স্কোয়ার ডিএম বাই 2। এখন এইখানে এরকম অসংখ্য চাকতি আছে, তাহলে সবগুলা চাকতির জন্য আমরা যদি ইন্টিগ্রেশন করি, আই সমান ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম বাই 2
এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ডিএম, ভ্যারিয়েবলটা কি ডিএম। তাহলে একেবারে খুবই পাতলা একটা চাকতি নিলাম, সেই পাতলা চাকতির ভর অলমোস্ট নাই, এবং সবশেষে সবগুলা চাকতি একসাথে মিলে ভরটা কত হয়, এম হয়। তাহলে দেখেন r²/2 যদি বাইরে নিয়ে আসি, আমরা এইখানে যেটা পাবো ডিএম 0 to m। তাহলে আমাদের আলটিমেটলি r²/2 m। আপনাদের বইপত্রে ভলিউম দিয়ে প্রমাণ করে দেওয়া আছে, আমি জাস্ট ভলিউমে গেলাম না, আমি ডিরেক্টলি ভলিউম ছাড়াই আপনাদেরকে কনসেপচুয়ালি বুঝাচ্ছি। অত্যন্ত পাতলা একটা চাকতি নিছেন আপনি, এত পাতলা যেটার ভর অলমোস্ট 0, এইভাবে চিন্তা করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আই হবে mr²/2 কিসের মতো, চাকতির মতোই। তাহলে চাকতির বেলায় যে জড়তার ভ্রামক আসবে, সিলিন্ডারের বেলায়ও সেই সেম জড়তার ভ্রামক আসবে। খালি মাথায় রাখতে হবে ব্যাসার্ধ অপরিবর্তিত থাকলেও ভর চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু চাকতির ভরটা ডিএম, গুলায় ফেলেন না যে একটু আগে চাকতির ভর যায় এখানেও ভর তার, জি না, এখানে একটা ছোট্ট সরু চাকতির ভর ডিএম, আর সবগুলা চাকতি মিলে যে সিলিন্ডার, সিলিন্ডারের ভর এম। এখানে এম হচ্ছে কার ভর, সিলিন্ডারের ভর, এম সিলিন্ডারের ভর। তাহলে এটা কিন্তু নিরেট সিলিন্ডার, ফাঁপা না। তাহলে আমরা এখানে চক্রগতির যে ব্যাসার্ধটা পাবো, চক্রগতির ব্যাসার্ধ কে সমান √i/m। তাহলে √mr²/2 ডিভাইডেড বাই m, তাহলে r/√2। এই হচ্ছে তাহলে সুষম নিরেট চোঙ বা সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। ওকে, এখন নিরেট গোলকের ব্যাসকে অক্ষ করে গোলকটি ঘুরতে থাকলে তার জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। এইটার ইন্টিগ্রেশনটা একটু কমপ্লেক্স ইন্টিগ্রেশন, একাডেমিকে এইটার প্রতিপাদন দেখার দরকার নেই। আর কারো যদি আগ্রহ থাকে, এখন দুনিয়ায় এআই আছে, গুগল আছে, করতে পারেন, দেখতে পারেন। ইন্টিগ্রেশনটা একটু কমপ্লেক্স, আমি বলি না ইন্টিগ্রেশনটা দুর্বোধ্য, কথা বুঝবেন। একটু কমপ্লেক্স মানে কি, যারা এখনও ইন্টিগ্রেশন খুব ভালো মতো বোঝেন না, তারা এখনই যদি এই ইন্টিগ্রেশনটা করতে যান একটু কষ্টে পড়ে যেতে পারেন। যার ইন্টিগ্রেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তিনি করতে পারেন, ইওর চয়েস। আমি এখানে আপনাকে জাস্ট যেটা শিখায় রাখবো সেটা হচ্ছে ফর্মুলাটা কি, এটার অ্যাপ্লিকেশনটা কি, সেটা আমি আপনাদেরকে শিখাবো। আসেন, তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা গোলক, এটা যে গোলক সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট কাজ করি। অনেক সময় আমাদের গোলক বুঝতে কষ্ট হয়, এটা 3D তো বুঝতে কষ্ট হয়ে যায়। এই যে এটা একটা গোলক, তাহলে এটা একটা হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলকের কেন্দ্রগামী বা এই ব্যাস বরাবর একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চিন্তা করা হবে। এই যে এই ব্যাস বরাবর একটা অক্ষ, আমরা অক্ষটা নিব নিরেট গোলকের ব্যাস বরাবর। তাহলে নিরেট গোলকের ব্যাস বরাবর একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যেখানে এই নিরেট গোলকটার ভর হচ্ছে এম, নিরেট গোলকের ভর কত এম, নিরেট গোলকের ব্যাসার্ধ কত আর। তাহলে নিরেট গোলকের ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I সমান 2/5 mr²। ফাঁপা গোলক হলে আবার জড়তার ভ্রামক চেঞ্জ হবে, আপাতত আমরা নিরেট গোলক নিয়ে চিন্তা করছি। এবং চক্রগতির ব্যাসার্ধ যেটা কে, চক্রগতির ব্যাসার্ধ √i/m। তাহলে √i হচ্ছে 2/5 mr² ডিভাইডেড বাই m, mm কাটাকাটি যায়, তাহলে √2 ডিভাইডেড বাই √5 ইন্টু r।
এটা হচ্ছে আমাদের নিরেট গোলকের যে কোনো ব্যাস বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য দেখব। জড়তার ভ্রামক সম্পর্কিত দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে লম্ব অক্ষ উপপাদ্যটা আসলে কি সেটা আমরা একটু দেখি। তাহলে লম্ব অক্ষ উপপাদ্যের জন্য আগে আমরা একটা কাজ করব। এটা হচ্ছে একটা এক্স অক্ষ আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটা বস্তু আমরা নিব, এই বস্তুটাকে ধরি আমাদের যে বস্তুটা আছে এখানে আছে, বস্তুটা এখানে আছে পি এক্স ওয়াই বিন্দুতে, এবং এই বস্তুর ভর ধরে নেই এম। কত ভরের বস্তু? এই বস্তুর ভর এম। তাহলে এখন বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরা মানে আসলে কি? চলেন এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাই। এক্স অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরে মানে গল্পটাই না। বস্তুটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন বস্তুটা ঘুরবে, এই যে দেখেন এক্স অক্ষের চারপাশে বস্তুটা ঘুরতেছে। তাহলে এক্স অক্ষের চারপাশে যখন বস্তুটা ঘুরে, তখন এক্স অক্ষ থেকে তার যে দূরত্বটা, এক্স অক্ষ থেকে তার দূরত্বটা কত? ওয়াই না? তাহলে এক্স অক্ষের চারপাশে বস্তুটা ঘুরলে এক্স অক্ষের চারপাশে তার জড়তার ভ্রামক, যেটাকে আমরা আই এক্স দ্বারা সূচিত করব, আই এক্স সমান এম ওয়াই স্কোয়ার। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে সে যদি ঘোরে, এক্স অক্ষের চারপাশে তার দূরত্ব কত? ওয়াই। তাহলে তার ভর কত? এম। এম ইন্টু ওয়াই স্কোয়ার। বিন্দু বস্তু ঘুরতেছে এক্স অক্ষের চারপাশে, আই এক্স সমান এম ওয়াই স্কোয়ার। এবার বস্তুটা যদি ওয়াই অক্ষের চারপাশে ঘুরে, এই সেম বস্তুটা ধরেন ঘুরতেছে কোন অক্ষের চারপাশে? ওয়াই অক্ষের চারপাশে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের চারপাশে যদি বস্তুটাকে আমরা ঘুরাই, সো আমার বস্তুটা এখন ঘুরবে কোন অক্ষের চারপাশে? ওয়াই অক্ষের চারপাশে। এইখানে ওয়াই অক্ষের চারপাশে বস্তুটাকে ঘুরাবো। তাহলে ওয়াই অক্ষের চারপাশে বস্তুটা যদি ঘোরে, ওয়াই অক্ষ থেকে বস্তুটার দূরত্ব কত? এক্স এর সমান। ওয়াই অক্ষ থেকে বস্তুটার দূরত্ব কার সমান? এক্স এর সমান। এই যে দেখেন ওয়াই অক্ষ থেকে বস্তুটার যে দূরত্ব, এই দূরত্বটা কিসের সমান? এক্স এর সমান। এক্স, এটা এক্স এর সমান। তাহলে ওয়াই অক্ষের চারপাশে ঘুরলে জড়তার ভ্রামক আই ওয়াই, এম ভরের বস্তু এক্স ওয়াই অক্ষের চারপাশে এক্স ব্যাসার্ধে ঘুরতেছে, তাহলে আই ওয়াই সমান এম এক্স স্কোয়ার। এখন জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? জেড অক্ষটা কোথায়? আমাদের জেড অক্ষটা হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে জেড অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত? এই যে জেড অক্ষ থেকে দূরত্ব, এটা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? আজকের লেকচারে একদম শুরুতে এটা দেখাইছি। জেড অক্ষ থেকে দূরত্ব, এই যে জেড অক্ষটা এই বরাবর, জেড অক্ষটা আমাদের তল থেকে বারের দিকে। তাহলে জেড অক্ষ যদি এই বরাবর হয়, জেড অক্ষ থেকে দূরত্ব কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জেড ইকুয়ালস টু এম ইন্টু ব্যাসার্ধ কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আর জেড অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে, তখন আসলে কিভাবে ঘুরতেছে সেটা আমরা দেখে ফেলতে পারি। এখন জেড অক্ষের চারপাশে যখন ঘুরতেছে বস্তুটা, তখন আসলে সে এই বিন্দুটাকে কেন্দ্র করে এই যে এইভাবে ঘুরবে। আমরা এটাকে একটু বড় করব, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু দেখি। গল্পটা এরকম, এই যে দেখেন জেড অক্ষের চারপাশে বস্তুটা ঘুরতেছে, তাহলে এই যে পি বিন্দুর বস্তুটা জেড অক্ষের চারপাশে ঘুরতেছে, এই যে আমার জেড অক্ষ। তাহলে জেড অক্ষের চারপাশে ঘুরলে জেড অক্ষ থেকে দূরত্ব কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামক এম ইন্টু দূরত্ব স্কোয়ার, এম ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার, তার মানে আই এক্স প্লাস আই ওয়াই। সুতরাং আমরা তাহলে লম্ব অক্ষ উপপাদ্য থেকে যেটা জানতেছি সেটা হচ্ছে, আপনি যদি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানেন, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানেন, দুটোকে অ্যাড আপ বা যোগ করলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জেনে গেছেন, কাজ শেষ।
আরেকটা উপপাদ্য আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এইটা কি জিনিস আমরা একটু বুঝি। দেখেন, ধরেন কোথাও একটা বস্তু আছে, এটা একটা বস্তু। এখন এই বস্তুর অবশ্যই একটা ভর কেন্দ্র আছে, তাহলে বস্তুর ভর কেন্দ্র ধরলাম জি। তাহলে আমাদের এই যে ভরকেন্দ্র জি আছে, এই ভরকেন্দ্র জি গামী অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক অবশ্যই আমরা পাবো। তাহলে কোনো একটা বস্তু তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ। সো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা আইজি পাচ্ছি। এই জড়তার ভ্রামকটা হচ্ছে আইজি। এখন অন্য আর একটা অক্ষ যেটা এই ভরকেন্দ্রগামী অক্ষের প্যারালাল, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের প্যারালাল যদি একটা অক্ষ নেই, আমরা এই ভরকেন্দ্রগামী অক্ষের প্যারালাল একটা অক্ষ নিব। চলেন এই ভরকেন্দ্রগামী অক্ষের প্যারালাল একটা অক্ষ আমরা এখন নিব। এখানে একটা অক্ষ নিলাম যেটা হচ্ছে আমার ভরকেন্দ্রগামী অক্ষের কি প্যারালাল বা সমান্তরাল। এই যে ভরকেন্দ্রগামী অক্ষের প্যারালাল বা সমান্তরাল একটা অক্ষ, এই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি জানি। এখন যদি সম্পূর্ণ ভরটা আমার এই ভরকেন্দ্রে পুঞ্জীভূত থাকতো, যেখানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এইচ, লম্ব দূরত্ব কত এইচ, এই দূরত্বটা হচ্ছে এইচ, এই বস্তুর ভর হচ্ছে এম। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদি ভরকেন্দ্রে বস্তুটা থাকতো, এম ভরের একটা বস্তু এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তার জড়তার ভ্রামক হতো এমএইচ স্কোয়ার, তাহলে আই সমান এমএইচ স্কোয়ার হতো যদি সম্পূর্ণ বস্তুটা ভরকেন্দ্রে থাকতো। কিন্তু বস্তুটা কি ভরকেন্দ্রে আছে? নাই তো, বস্তুটা তো ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, এজন্য তার একটা জড়তার ভ্রামক আইজি আছে। এইটারও প্রতিপাদন খুব সহজভাবে করা যায়, কিন্তু আপনাদের এই প্রতিপাদনটা দরকার নাই, এই জন্য আমি দেখাচ্ছি না। আমি আপনাদেরকে বেসিক কনসেপ্টটা বুঝাচ্ছি যে যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় আইজি, তাহলে এই অক্ষের সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আইজি প্লাস বস্তুর ভর অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। শেষ। এই হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য কিভাবে আমাদের অ্যাকচুয়ালি করতে হয় সেটার আলোচনা। এখন আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো, দেখালেই বেশ চমৎকারভাবে বুঝে যাবেন। দেখেন, আজকের লেকচারে আমি একটু সমান্তরাল অক্ষ উপপাদ্যটা নিয়ে আসি। খেয়াল করেন, আমরা একটা সরু সুষম দণ্ড নিয়েছিলাম। এটা একটা সরু সুষম দণ্ড। এই দণ্ডটার কেন্দ্রগামী এবং কেন্দ্রগামী এবং দৈর্ঘ্যের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম। গল্পটা ছিল এরকম, খেয়াল করেন। তাহলে এখন ঠিক মাঝখান দিয়ে অক্ষ গেলে ভরকেন্দ্রগামী অক্ষ না, তাহলে আইজি সমান কত ছিল? আইজি ছিল ml স্কয়ার বাই 12। দেখেন, আমরা একেবারে আজকের ক্লাসের শুরুর দিকে পড়েছি এটা, একটু রিমাইন্ডার। আমরা এই যে পড়েছি না, দেখেন তো, সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু এবং অভিলম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান ছিল ml স্কয়ার বাই 12। তাহলে আমরা এখানে আই সমান ml স্কয়ার বাই 12 অলরেডি আজকে পড়ে আসছি, খুবই ভালো কথা, পড়ছি। এখন যদি এইখানে একটু চিন্তা করে দেখি, একটা দণ্ডের মধ্যবিন্দুটাই হচ্ছে তার ভরকেন্দ্র, তাহলে এটাই হচ্ছে জি। এখন যদি একটা অক্ষ থাকে পাশে, এইখানে যদি অক্ষটা থাকে, আমরা এখন অক্ষটা কোথায় নিয়ে আসলাম? পাশ বরাবর অক্ষটা নিয়ে আসলাম, খুবই ভালো কথা। তাহলে এই যে পাশে অক্ষটা নিয়ে আসছি, তাহলে দেখেন তো, এখন এইখানে যদি আমরা আই নির্ণয় করতে যাই, এখানে আই নির্ণয় করতে গেলে আই সমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার, তাহলে আইজি মানে হচ্ছে ml স্কোয়ার বাই 12, এম তো এম, এইচ কত? এইচ এখানে এল বাই 2। কিভাবে? এই যে দূরত্বটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাই তো এইচ, এটাই তো দণ্ডের দৈর্ঘ্যের অর্ধেক,
তাহলে দেখি তো কি আসে, ml স্কয়ার বাই 12 প্লাস ml স্কয়ার বাই 4 লসাগু 12 ml স্কয়ার প্লাস 3 ml স্কয়ার, তাহলে 4 ml স্কয়ার বাই 12, তাহলে 4 ml স্কয়ার বাই 12 মানে 1/3 ml স্কয়ার। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু একটা সরু সুষম দণ্ডের এক প্রান্তগামী এবং দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পড়ে আসছিলাম, সেটা কিন্তু 1/3 ml স্কয়ারই ছিল। সুতরাং আমরা এই যে উপপাদ্যগুলো যদি জানা থাকে এগুলোর প্রয়োগ দিয়ে আমরা আরও জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। তাহলে আজকের লেকচারটা আমাদের আসলে এই পর্যন্তই। আমরা আজকে চক্রগতির ব্যাসার্ধ কি সেটা শিখলাম, বেশ কিছু দৃঢ় বস্তুর জন্য জড়তার ভ্রামক নির্ণয় করতে শিখলাম, এবং শেষে এসে আমরা জড়তার ভ্রামক সংক্রান্ত দুটো উপপাদ্য আমাদের সিলেবাসে আসছে, সেই দুটো উপপাদ্য পড়লাম, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।